দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি অভিমত অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন আজকে অতিথি হিসেবে জনাব মাইনুদ্দিন খান বাদল এমপি, চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সংসদ সদস্য, এবং তিনি জাসদের সম্মানিত কার্যকরী সভাপতি দায়িত্ব পালন করছেন। আমরা বিরতির আগে আসলে বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি এবং জাসদের ভূমিকা নিয়ে আসলে কথা বলছিলাম। আরেকটি বিষয় আসলে আমরা এই অনুষ্ঠানে এর আগেও আলোচনা করেছি, যেহেতু আপনি চট্টগ্রামের, এবং ঘোষণা নিয়ে আসলে একটি আমরা সবসময় বিভ্রান্ত হই। এই বিষয়টি সম্পর্কে ২৬শে মার্চ আপনি সেই চট্টগ্রামে ছিলেন এবং কালুরঘাটেই আপনি ছিলেন, এবং বোয়ালখালীতেও আপনি ছিলেন। তো ২৬শে মার্চের এই ঘোষণাটি সম্পর্কে আপনি একজন প্রত্যক্ষদর্শী, আপনি কি একটু সেই দিনের ঘটনাটা বলবেন কিনা? আমি এটা খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করে সংসদে বলেছি। এটা নিয়ে সামান্যতম কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো স্কোপ নেই। ২৫ তারিখ দিবাগত রাত, ২৬ তারিখ বঙ্গবন্ধুর যে ঘোষণা, সেই ঘোষণাটি পাঠ করেছেন প্রথম হান্নান সাহেব, যিনি আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন, এবং হান্নান সাহেবের পরে আরও কয়েকজন সেটা পাঠ করেছেন, আবুল কাশেম, সন্দীপ, আরও অনেকে। কিন্তু প্রশ্নটি হলো, রাজনৈতিক নেতৃত্বের মধ্যেই একটা সিদ্ধান্ত এসছে যে এই ঘোষণাটি যদি একজন সামরিক বাহিনীর কেউ দেয়, তাহলে জনগণের মধ্যে প্রতীতি বিশ্বাস জন্মাবে যে আমরা সামরিকভাবেও পাকিস্তানিদের মোকাবেলা করছি। সেজন্য এই ঘোষণাটি চট্টগ্রাম কালুরঘাটে যাওয়ার প্রয়োজনীয়তা কেন হলো? কারণ কালুরঘাটে একটা ট্রান্সমিটিং সেন্টার ছিল, সেটার সুযোগ নেওয়া। এই জায়গাটা আপনি যেটা বলেছেন সেটার সাথে মিলিয়েই আমি বলি, এটা চট্টগ্রামের রাজনৈতিক নেতৃত্ব এটা ফিল করেছে। ফিল করার পরে প্রথমে তারা যোগাযোগ করেছে কিন্তু ক্যাপ্টেন রফিকের সাথে। আচ্ছা, আপনার সাথে একটু সম্পর্ক প্রশ্ন আমি যোগ করতে চাই। রাজনৈতিক নেতৃত্বে তখন কারা ছিলেন? তারা এই ঘোষণাটির ম্যান্ডেট কোথায় পেলেন? এই যে প্রথম কথা হলো, ঢাকা থেকে যে ঘোষণাটি বঙ্গবন্ধুর, সেই ঘোষণাটি তাদের কাছে পৌঁছেছে, তারা লিফলেটিং করেছেন, শহরে প্রচার করেছেন, হান্নান সাহেব গিয়ে বক্তৃতা করেছেন। তো বঙ্গবন্ধু তো গ্রেপ্তার হয়ে গেলেন এই ২৫শে মার্চ রাতে গ্রেপ্তার হয়েছেন, কিন্তু গ্রেপ্তার হওয়ার আগেই এই 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 ঘোষণাটি, যেটা ওনার লাস্ট ঘোষণা, সেই ঘোষণাটি কিন্তু প্রচারিত হয়েছে। এবং তাজউদ্দিন আহমেদের বইতে যে লেখা আছে উনি ঘোষণা, এটা তাজউদ্দিন আহমদের বইতে লেখা নেই, তাজউদ্দিন আহমদের মেয়ে লিখেছেন। ওই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, কারণ পাকিস্তানি রেডিওরেই নর্মাল ফ্রিকোয়েন্সির পাশের একটা ফ্রিকোয়েন্সি থেকে দুর্বল এই আওয়াজটা আসছিল। তাজউদ্দিন সাহেবের মেয়ে লিখেছে, কিন্তু সিদ্দিক সালেকের বইতে পাকিস্তান আর্মির মেজর সিদ্দিক সালেকরা পরিষ্কার বলে উল্লেখ করেছেন, দ্য ট্রেইটার শেখ মুজিবুর রহমান এটা ডিক্লেয়ার করেছে, ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করেছে। সো আপনি আমাকে চিটাংয়ের ব্যাপারটা বলেছেন, চিটাংয়ের ব্যাপারটা, যেহেতু আপনি এটার প্রত্যক্ষদর্শী, সে কারণে আমি কিছু সম্পূরক প্রশ্ন বলছি যেগুলো এখানে বিএনপি চেয়ারপারসন, আমি সেইটা বললে তখন আরো ক্লিয়ার হবে। আসছি আপনাকে আমি সুযোগ দিচ্ছি। বিএনপি চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এখানে নানা সমাবেশে বলেছেন যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সব বিদেশি সাংবাদিকরা ছিল, সেই সাংবাদিকদের কাছে, আন্তর্জাতিক বিশ্বের কাছে সেই স্বাধীনতার বার্তাটি না পৌঁছে কেন চট্টগ্রামে এই বার্তাটি পাঠাতে গেলেন বঙ্গবন্ধু? আবারও বলছি, কেন পাঠাতে গেলেন সেটার উত্তর বঙ্গবন্ধু দেবেন, সেটার উত্তর আমাকে চাইলে আমি দিতে পারবো না। ওনার এই বার্তাটি চট্টগ্রামের সীতাকুণ্ডের সিলিমপুর বলে একটা এলাকা আছে, সেই সিলিমপুরে জাহাজের সাথে যোগাযোগ করারও একটা ট্রান্সমিটিং সেন্টার আছে। এইটা ঢাকা থেকে সিলিমপুরের ওখানে যায়, এবং মারা গেছেন সীতাকুণ্ডের এমপি আবুল কাশেম মাস্টার। এরা ভোরের দিকেই এটাকে প্রিন্ট করে প্রচার করতে শুরু করে, এবং ২৬ তারিখ
সারাটা দিনে প্রথম ওই ঘোষণাটি পাঠ করেছেন আমাদের হান্নান সাহেব। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, আবুল কাশেম সন্দিক, অন্যান্যরা। তাহলে একই ধরনের বার্তা বিভিন্ন জায়গায় গেছে। একই ধরনের বার্তা বিভিন্ন জায়গায় গেলেও তাদের কাছে তার ট্রান্সমিশন সেন্টার ছিল না। একই সময়ে, আবারও বলি, ভালো প্রশ্ন করেছেন, একই সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিদ্রোহ করেছে। তারা তো কোনো ঘোষণাই শুনেনি, কারণ চট্টগ্রাম স্টেশনটার ক্যাপাসিটি ইজ 10 কিলোওয়াট। তো 10 কিলোওয়াট মানে এটা ভালো মতো শোনা যায় ফেনী পর্যন্ত। তাহলে ফেনী থেকে অনেক দূরে ব্রাহ্মণবাড়িয়ায় খালেদ মোশাররফ রিভোল্ট করেছেন, আপনার মৌলভীবাজারে মেজর সিআর দত্ত রিভোল্ট করেছেন, বরিশালে মেজর জলিল রিভোল্ট করেছেন, কুষ্টিয়ায় যেখানে শোনা যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না সেখানে মেজর ওসমান রিভোল্ট করেছেন। সমস্ত উত্তরবঙ্গ কোনো অবস্থাতেই চট্টগ্রাম বেতারের ওয়েবলেংথ অতটুক কভার করে না, সেখানে মানুষ উম্মাতাল বিদ্রোহ করেছে। কারণ কি? কারণ হলো এই পুরাটার মোহনবাসী বঙ্গবন্ধুর হাতে। তিনি সমগ্র জাতটাকে এমনভাবে প্রস্তুত করেছেন, আমি যদি হুকুম দেবার নাও পারি, যার যা আছে তা নিয়ে রুখে দাঁড়াও। সো 25 তারিখ ক্র্যাকডাউন হয়ে যাওয়ার পরে কেউ কাউকে বলতে হয়নি হোয়াট টু ডু। খালেদ মোশাররফের মতো, শফিউল্লাহর মতো এরা কোনো ঘোষণা শোনারও কোনো ব্যাপার নেই। সেখানে আমি বলছি যে ঘোষণাটি চট্টগ্রামে প্রথম পড়েছেন হান্নান সাহেব। এত কিছুর পরও রাজনৈতিক নেতৃত্বের মাথায় এসছে ঘোষণাটি একজন সামরিক বাহিনীর কাউকে দিয়ে পড়ালে ভালো হয়। প্রথমেই গেছে রফিকের কাছে, ক্যাপ্টেন রফিক বলেছে আপনারা একটা ট্যাপ রেকর্ডার নিয়ে আসেন, কারণ আমি এখান থেকে যদি উইথড্র করি আমার সৈন্যরা সরে যেতে পারে, আমি একমাত্র অফিসার, ট্যাপ রেকর্ড জোগাড় করা যায়নি। তখন রফিক বলেছে আপনারা 1600 বা কোথাও গিয়ে দেখেন মেজর জিয়া আছে, তাকে খুঁজে নেন, হি ইজ এ সিনিয়র অফিসার, তাকে নিয়ে আসেন। আমি মেজর জিয়াকে 26 তারিখ একদম প্রত্যুষে আমার এলাকা বোয়ালখালীতে পেয়েছি, আমি তাকে রিসিভ করেছি। এই অভাজন সেই মুক্তিযোদ্ধাকে কিছু চা নাস্তাও খাওয়াইছি, এবং তারপরে উনি বলেছেন আমাকে পাহাড়ের দিকে পৌঁছে দেন। তাকে পাহাড়, যেটাকে বলা হয় করলডাঙ্গা পাহাড়, ওই পাহাড়ে জ্যৈষ্ঠপুরার কাছে ওই পাহাড়ে তাকে পৌঁছে দেওয়া হয়েছে। বিকেলের দিকে আওয়ামী নেতৃত্ব এসছে, আওয়ামী নেতৃত্ব এসে বলেছে যে এরকম একটা ঘোষণা দেন। জিয়াউর রহমান সাহেব বলছে ইয়েস, ওকে, ঘোষণা দিতে পারি আমি, কোনো অসুবিধা নেই। এবং পার্লামেন্টে বলেছিলাম যারা এটার মধ্যে অন্য কিছু দেখছেন, 32 বছরের একজন মেজর, স্ত্রীর কোনো খবর নাই, উনি এটা ভেবে ফেললেন যে আমি একটা ঘোষণা দেব, এটার জন্য আমি জাতির চাচা হব, আমার একটা রাজনৈতিক দল হবে, আমি কোনোদিন রাষ্ট্রপতি হব, এগুলো উন্মাদও কল্পনা করার তখন অবস্থা নাই। সুতরাং আমি কখনোই মনে করি না এত কিছু কল্পনা করে তিনি ভাষণ দিয়েছেন। কিন্তু ওনার প্রথম যে ঘোষণাটি ছিল সেখানে তিনি নিজেকে হেড অফ স্টেট হিসেবে ঘোষণা করেছেন। ভেরি কারেক্টলি, সেটা 27 তারিখ উনি অপরাহ্নে হেড অফ দ্য স্টেট করে ঘোষণা দিয়েছেন। আপনি লিখতে দিয়েছেন কাকে? আপনি আওয়ামী নেতৃবৃন্দ তো তাকে ঘোষণা দিতে বলছেন, তিনি যা বুঝছেন তাই লিখছেন। একজন মেজরের কাছ থেকে ওয়ার্ল্ড ডিপ্লোমেসি প্রত্যাশা করে কোনো লাভ নাই, কারণ তখন বায়োফ্রা কনফ্লিক্ট হচ্ছিল, বায়োফ্রার কনফ্লিক্টে সিসেশনিস্টদের কী ব্যবস্থা হতে পারে এত কিছু বিবেচনায় হয়নি। এবং তার বাস্তব প্রমাণ হলো ওই ঘোষণাটা শোনার পরে একে খান সাহেব সহ অন্যরা যখন বললো এটা কি, এটা হলো তো আমরা সিসেশনিস্ট হয়ে যাব, আমাদের পিছনে যে বিরাট জনরায় সেটা রিফ্লেক্টেড হবে না। ঘোষণাটা কি পুনর্বার লেখা হয়েছে অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিব, সেটাও উনি পড়েছেন। এর মধ্যে জটিলতা কোথায় দেখলে? আমি তো কোনো জটিলতা দেখি না। কিন্তু বিএনপি তরফ থেকে যদি বলা হয় যে সেই সময় রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণেই জিয়াউর রহমানকে এই ভূমিকাটি নিতে হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো এই কথার মধ্যে, কথা তো অনেক বলতে পারেন, তাদের প্রথমত চিন্তা করতে হবে যে চিটাগংটাই সমস্ত বাংলাদেশ না। ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ কন্ট্রোল বাই খালেদ মোশাররফ, সিআর দত্ত মৌলভীবাজার, তারপর এই কর্নেল বলতেছি মেজর ওসমান কুষ্টিয়া যশোর, এই নুরুজ্জামান রাজশাহী,
এই জলিল এটার নাম কি, বরিশাল, এখানে কে কার কমান্ডের আন্ডারে ছিল? এ তো যার যার এলাকায় রিভোল্ট করেছে। সেই রিভোল্ট সংকলিত হয়েছে তেলিয়াপাড়াতে যখন বৈঠক করে কর্নেল ওসমানী দায়িত্ব নিয়েছেন, মেজর জেনারেল রব তার সহগামী হয়েছেন, তখন থেকে একটা কাঠামো গড়ে উঠেছে। তার আগে পর্যন্ত যার যার এলাকায় করছিলেন। কেন ভুলে যাচ্ছি যে এই 25শে মার্চের ক্র্যাকডাউনের পরেই ব্যারিস্টার আমিরুল ইসলামকে নিয়ে তাজউদ্দিন আহমদ ক্রস করেছেন, ইন্দিরা গান্ধীর সাথে বঙ্গবন্ধুর প্রতিনিধি হিসেবে দেখা করেছেন, একটি সরকারি কাঠামো দাঁড় করিয়েছেন। তো এই যে ইতিহাস, যে একটি বাংলাদেশ বিপ্লবী সরকারের কাঠামো দাঁড়ালো, ওত নিল আম্রকাননে, ওত নেওয়ার পরে সমস্ত এই এলাকাগুলো ডিভাইডেড হলো, সেক্টরগুলো ডিভাইডেড হলো, এবং সেক্টরের যুদ্ধরত সৈনিকরা ওই সরকারের কাছ থেকে বেতন নিল। তারপরেও যদি অনেকে অনেক কিছু খুঁজে না পান, খুব উন্নত মস্তিষ্কের গবেষণা করেন, গবেষণা কেউ করতেই পারে, আরও গবেষণা হবে, উত্তর পাবে। তো আপনি বিভিন্ন সময়ে জাতীয় সংসদে এই বিষয়গুলো বলেছেন, আমরা দেখেছি। এবং আরও একটি বিষয় আমরা দেখেছি যে এখান থেকে যে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানই মূলত এই বিষয়গুলো নিয়ে নতুন করে তথ্য দিচ্ছেন। আমি শুধু একটি কথা বলে রাখি, 26শে মার্চ মেজর জিয়াউর রহমানের সাথে আমি সারাদিন কাটিয়েছি। একজন সাধারণ মুক্তিযোদ্ধা হিসাবে এটা আমার দৃঢ় বক্তব্য, সুস্পষ্ট ঋজু বক্তব্য। 26শে মার্চ জিয়াউর রহমান সাহেব কর্ণফুলী নদী ক্রস করেননি। ওনার ঘোষণাটা 27শে মার্চ এসছে। কি প্রেক্ষাপটে এসছে তাও বললাম।